তো দেখুন, এই মুহূর্তে কিন্তু আমার হাতে রয়েছে নির্বাচন কমিশনের পাঠানো একটি দুপাতার নোটিশ। যে নোটিশটা যাকে পাঠানো হয়েছে উনি কিন্তু, ওনাকে বলা হয়েছে 29শে ডিসেম্বর দুপুর 12টা থেকে 2:30টার মধ্যে কিন্তু ওনাকে উপস্থিত হওয়ার জন্য। তো আপনারা যারা যারা এই ধরনের নোটিশ পেয়েছেন বা আপনারা যারা যারা এই ধরনের নোটিশ পাবেন, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে কিন্তু আমি এই নোটিশ সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা একটু লেন্থি হবে। আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু বেল আইকন প্রেস করে অল করে দেবেন। চলুন দেখে নিই এই নোটিশে কি কি লেখা আছে, কি কি নথি লাগবে, সমস্ত বিস্তারিত আলোচনা করব। তো আশা করব আপনারা ভিডিওতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। তো চলুন দেখে নিই। তো দেখুন, এই মুহূর্তে কিন্তু আমি যেটা বললাম যে আমার হাতে হয়েছে দুপাতার একটি নির্বাচন কমিশনের পাঠানো নোটিশ। নোটিশটার একদম উপরেই কিন্তু বাংলায় লেখা আছে নোটিশ। তারপরে প্রথমে এখানে কলম দেওয়া আছে, 1 2 3 4 5 6টা কলম আছে। প্রথম কলমে কিন্তু নির্বাচকের নাম দেওয়া আছে, এপিক নাম্বার দেওয়া আছে, তারপর বিধানসভা নম্বর দেওয়া আছে, পার্ট নম্বর দেওয়া আছে, ক্রমিক নম্বর দেওয়া আছে এবং ঠিকানা দেওয়া আছে। তারপরে কিন্তু 1টা 2টো 3টে পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে। তো একটি একটি করে সমস্ত বিস্তারিত কিন্তু আমি আলোচনা করব যে কি কি পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে, কি কি নথি লাগবে, সমস্ত কিছু। তো একটু ধৈর্য ধরে ভিডিওটাতে কিন্তু সাথে থাকবেন। তো দেখুন, 1 নম্বর পয়েন্টে এখানে কি লেখা হয়েছে, আপনার বিধানসভা ক্ষেত্রে যাকে পাঠানো হয়েছে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আপনার বিধানসভা ক্ষেত্রে বিশেষ নিবিড় সংশোধন ব্র্যাকেটে লেখা আছে SIR এর কাজ চলছে। আপনার যথাযথভাবে স্বাক্ষরিত গণনা ফর্ম গৃহীত হয়েছে, মানে আপনি যে ফর্মটা SIR এ ফিল আপ করে জমা দিয়েছেন সেটা গৃহীত হয়েছে এবং নিম্নলিখিত বিষয়গুলি পর্যবেক্ষণ করা হয়েছে। এবং নিচে যে বিষয়গুলো দেওয়া আছে আমি আপনাদের এখন যেগুলো বলবো সেগুলো পর্যবেক্ষণ করা হয়েছে। তো দেখুন এখানে কি, তারপরে কি লেখা হয়েছে, আপনি আপনার বা আপনার আত্মীয় সম্পর্কিত এমন কোনো বিবরণ প্রদান করেননি যা আপনাকে বা আপনার আত্মীয়কে পূর্ববর্তী SIR এর সময় প্রস্তুত করা ভোটার তালিকায় একজন নিবন্ধিত ভোটার হিসাবে প্রমাণ করতে পারে। তো আপনারা আমার এর আগে ভিডিওটাই দেখে নেবেন। আমি কিন্তু বলেছিলাম যে নিচে যে লেখা আছে, নিচে যে দুটো কলম, ওটা যাদের ফাঁকা আছে তাদের কিন্তু অবশ্যই লেটার আসবে। তো এখানে কিন্তু সেটাই হয়েছে। আপনারা ওই ভিডিওটা যদি এখনো না দেখে থাকেন যে কার কার কাছে চিঠি আসবে, ওই ভিডিওটা কিন্তু আপনারা দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তো আপনি বুঝতে পারলেন যে নিচে মানে উনি যার উদ্দেশ্যে চিঠিটা পাঠানো হয়েছে সে কিন্তু তার যে 2002 সালের সঙ্গে কোনো রকম তার যোগসূত্র সম্পর্কিত কারো নাম কিন্তু তিনি দেখাতে পারেননি, তার জন্য কিন্তু তার কাছে এই চিঠিটা এসছে। তারপর দেখুন 2 নম্বর পয়েন্টে কি লেখা আছে, এখানে লেখা আছে পূর্ববর্তী SIR এর সময় প্রস্তুত ভোটার তালিকার সাথে কোনো মিল না থাকা সত্ত্বে, এখানে দেখুন কিন্তু পরিষ্কার কিন্তু সোজা ভাষায় কিন্তু বাংলায় সমস্ত কিছু লেখা আছে, না থাকা, কোনো মিল না থাকা বা সম্ভবত ভুল থাকার পরিপ্রেক্ষিতে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আপনি নিম্ন স্বাক্ষরকারীর সামনে উপস্থিত হন। দিয়ে এখানে ডেট লেখা আছে 29শে ডিসেম্বর 2025 12টা PM থেকে 2:30 PM। তারপরে কিন্তু স্থান লেখা আছে যে কোথায় ওনাকে যেতে হবে। দেখুন তারপরে কি আছে, ভারতের নির্বাচন কমিশন দ্বারা নির্ধারিত আসল নথিপত্র সহ, এটা কিন্তু খুবই উল্লেখযোগ্য বিষয়। আমি আগের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম যে অবশ্যই কিন্তু আপনারা কোনো ভুয়ো তথ্য দেবেন না, তাহলে কিন্তু আপনারা খুব বিপদে পড়তে পারেন। ঠিক আছে, তারপরে ব্র্যাকেটে লেখা আছে যা এই নোটিশের সাথে সংযুক্ত এবং গণনা ফর্মের পিছনের তথ্যপত্রে উল্লেখ করা আছে। আপনারা একটুখানি ধৈর্য ধরুন। আমি কিন্তু আপনাদের এখানে পিছনের পাতায় কিন্তু লেখা আছে যে কি কি জিনিস, কি কি ডকুমেন্টস আপনাদের নিতে হবে। তো সেটাই এখানে বলেছে। তারপর বলেছে চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম বজায় রাখার জন্য দয়া করে জেনে রাখুন যে আপনার জমা দেওয়া নথিপত্রগুলি তাদের সত্যতা যাচাইয়ের জন্য পাঠানো হবে। এটা গেল 2 নম্বর পয়েন্ট। এবার 3 নম্বর পয়েন্টে কি লেখা আছে, কোনো অসুবিধা হলে বা আরো সহায়তার জন্য আপনি নিজে আপনার বুথ স্তরের আধিকারিক, মানে BLO এর কথা বলা হয়েছে, BLO কাছে যেতে পারেন, তার নামও দিয়ে দেবে এবং তারপরে তার মোবাইল নাম্বারও কিন্তু দিয়ে দেবে, অথবা ECINET অ্যাপের মাধ্যমে কলও বুক করতে পারেন। ঠিক, 3টে পয়েন্ট এখানে কিন্তু ফার্স্ট পেজ এখানেই শেষ হলো। তো আপনারা বুঝতে পারলেন, আশা করি সমস্তটা কিন্তু সোজা বাংলা ভাষায় লেখা ছিল, আমি সেইভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তো দ্বিতীয় পাতায় কি আছে চলুন দেখে নিই। তো দেখুন আমরা এখন কিন্তু চলে আসলাম দুপাতার যে নোটিশ আছে তার সেকেন্ড পাতায়। তার সেকেন্ড পাতার উপরেই কিন্তু লেখা আছে এখানে দ্রষ্টব্য দিয়ে 1 নম্বর পয়েন্টে লেখা আছে যে কোনো সরকারি কর্মচারীকে মিথ্যা তথ্য প্রদান করা ভারতীয় ন্যায় সংহিতা 217 ধারা অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ, যার জন্য কারাদণ্ড
হতে পারে। আমি কিন্তু আপনাদেরকে আগের ভিডিওতে অনেকবার উল্লেখ করেছি, এই কিছুক্ষণ আগেও বললাম যে এটা কিন্তু খুবই বড় অপরাধ, আপনি কোনো ভুয়ো তথ্য কিন্তু দিতে যাবেন না, ঠিক আছে। তারপরে দেখুন 2 নম্বরে কি বলেছে, ভোটার তালিকা প্রস্তুত, পরিমার্জন, সংশোধন বা সেই তালিকায় তথ্যের অন্তর্ভুক্তি বা বাতিলের ক্ষেত্রে কোনো মিথ্যা ঘোষণা করা 1950-এর জনপ্রতিনিধিত্ব আইনের 31 ধারা অনুযায়ী শান্তিযোগ্য অপরাধ, যার জন্য কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। তো দেখুন 3 নম্বরে লেখা আছে, শুনানির সময় আপনার ঘোষণার সমর্থনে জমা দেওয়া সমস্ত নথিপত্র স্বতন্ত্রভাবে যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বিভাগের কাছে পাঠানো হবে। কোনো নথি বা ঘোষণার নকল, মিথ্যা, জাল, বিভ্রান্তিকর বা ইচ্ছাকৃতভাবে ভুল বলে প্রমাণিত হয়, যদি প্রমাণিত হয় তবে সেক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতা এবং অন্যান্য আইনের সংস্থান অনুযায়ী কাজ করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। তো আমি আপনাকে এটা বারবার বলেছি, আবারও সেই সম্পর্কিত এখানে নোটিশটা দেওয়া আছে। আমি আপনাকে আবারও বলে দিচ্ছি, কোনো ধরনের ভুল তথ্য কিন্তু আপনারা প্রদান করবে না, সেক্ষেত্রে আপনাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। এইবার যেটা মেন আপনাদের বলছিলাম যে যেই নথিগুলো, সেই নথিগুলো এবার আসছি। দেখুন এখানে কি লেখা আছে, নথিগুলো একটি সংক্ষিপ্ত তালিকা বা সামগ্রিক নয়, নিজস্ব পিতা এবং মাতার জন্য পৃথক স্বপ্রত্যাশিত নথি জমা দিতে হবে। তো 1 নম্বরে লেখা আছে, যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপককে দেওয়া হয়েছে, ঠিক আছে। 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি যেটি 1/7/1987 এই তারিখের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত। 3 নম্বরে যেটা আছে, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট। 4 নম্বরে আছে পাসপোর্ট, তো পাসপোর্টও আছে। 5 নম্বরে আছে স্বীকৃত পর্ষদ, বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত যোগ্যতার প্রশংসাপত্র, আপনাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড হোক বা সার্টিফিকেট হোক সেটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। 6 নম্বরে আছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র, মানে আপনার দলিলের কথা কিন্তু এখানে বলা হয়েছে, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র। 7 নম্বরে আছে বনভূমি অধিকার শংসাপত্র। 8 নম্বরে আছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা অন্য অনগ্রসর জাতির শংসাপত্র। 9 নম্বরে আছে নাগরিকদের জাতীয় রেজিস্টার, যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে। 10 নম্বরে আছে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার। 11 নম্বরে কোনো জমি বাড়ি বা বরাদ্দের সরকারি শংসাপত্র। 12 নম্বরে আছে আধারের জন্য কমিশনের 9/9/2025 তারিখের নির্দেশ নাম্বার 23/2025 ERS ভল 2 প্রযোজ্য হবে। 13 নম্বরে আছে 1/7/2025 অনুযায়ী বিহারের SIR এর নির্বাচক তালিকার নির্যাস। তো দেখুন আমি কিন্তু এখানে পরপর একটা দুটো করে 13টা পয়েন্ট আছে, যে জিনিসগুলো কিন্তু আপনাদের অবশ্যই লাগবে। এর মধ্যে থেকে যেই ডকুমেন্টসটা আপনাদের যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা নিয়ে যাবেন, তার সঙ্গে যদি অতিরিক্ত কিছু থাকে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই নিয়ে যাবেন। তো আপনারা যদি এই পয়েন্টগুলো কি নথিগুলো লাগবে সেগুলো যদি আপনারা না বুঝতে পারেন তাহলে কিন্তু ভিডিওটাকে আবার কেটে এগুলো দেখে নেবেন। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটা আশা করি যে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটাকে একটি লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।